আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে মুখে যত কথা বলা হয় তার চেয়ে অনেক বেশি বুঝে নিতে হয় যেসব কথা বলা হয় না, নীরবতার ভাষা এবং বিভিন্ন ইঙ্গিত। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসার পর, যিনি কিনা বাংলাদেশে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন, সেই ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসার পরেই প্রথমেই সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সঙ্গে, আর তার কদিন পরেই সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কিন্তু এখন পর্যন্ত যে মার্কিন রাষ্ট্রদূত জামায়াতে ইসলামীর সঙ্গে কিংবা মার্কিনীদের এক সময়কার পছন্দের দল, তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন নাই, সেই ইঙ্গিতটা মানে এই ঘটনাগুলো কি ইঙ্গিত বহন করছে সেটা বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। দেখুন, আমি যা বুঝে নিয়েছি সেটা আপনাদেরকে সেই আগস্ট মাস থেকেই বলছি। আগস্টে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন রীতিমতো লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এলেন, এবং তার আগে একরকমের কিছুতেই নির্বাচন দেবেন না ডক্টর ইউনূস এমন একটা পরিস্থিতিতে হঠাৎ করে ইউনূস বিরাট বহর নিয়ে লন্ডনে গিয়ে উপস্থিত হয়ে তারেক রহমানকে কথা দিয়ে এলেন, মানে আর কাউকে জানানোর আগে তারেক রহমানকেই প্রথম বলে এলেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। তখন ও দুটো ঘটনা মিলিয়ে পাশাপাশি রেখে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ডক্টর ইউনূসের ওপর চাপ প্রয়োগ করেছেন যে তাকে একটা দ্রুত নির্বাচন দিয়ে এবং বিএনপির হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তাকে সরে যেতে হবে। এবং সে কারণেই ট্রেসি অ্যান জ্যাকবসন মার্কিন রাষ্ট্রদূত তখন সকল প্রথা ভেঙে লন্ডনে গিয়ে বৈঠক করলেন তারেক রহমানের সঙ্গে। শুধু তাই নয়, বিএনপি সে খবরটা যে সংবাদ মাধ্যমে প্রকাশ করলো মার্কিন যুক্তরাষ্ট্র তাতেও কোনো আপত্তি জানালো না। মার্কিন যুক্তরাষ্ট্র সহ কূটনীতিকরা যে নানা রকম গোপন বৈঠক করেন সেটাও তো আমরা গত কয়েক মাসে বেশ জেনেছি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ডিসেম্বরের শেষে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বললেন যে ভারতের কূটনীতিকরা তার সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু তাকে ব্যাপারটা গোপন রাখতে বলেছিলেন, তাই তিনি এতদিন বলেন নাই। এই সম্প্রতি একটা অডিও রেকর্ডিং ফাঁস হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সে বিষয়ে আমি আপনাদের বিশ্লেষণ করে বলেছি যে নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে সম্মতি এবং অনুমোদন ছাড়া মার্কিন দূতাবাসের ভেতর থেকে একটা ব্যক্তিগত কনভারসেশন রেকর্ড করে ফাঁস করে দেওয়ার সাহস সাধারণভাবে করার কথা নয়। সেরকম একটা ফাঁস হয়ে যাওয়া অডিও রেকর্ডিং এ শোনা গেল মার্কিন দূতাবাসের কর্মকর্তা বলছেন তারাও জামায়াতে ইসলামীর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে চান এবং তারা মনে করেন না যে জামায়াতে ইসলামী আসলেই শরিয়া আইন হবে, কারণ তারা জানে শরিয়া আইন এলেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনে শতভাগ শুল্ক আরোপ করবে বাংলাদেশি পণ্যের উপর। এমন একটা ছেলে মানুষই কনভারসেশন ওয়াশিংটন পোস্টের ইন্ডিয়ান ব্যুরোকে দিয়ে প্রকাশ করে দিয়ে একদল বলা শুরু করলেন যে ওয়াশিংটন পোস্ট শিরোনাম করে ফেলেছে যে যুক্তরাষ্ট্র এক সময়ের নিষিদ্ধ দল জামায়াতে ইসলামীকে বন্ধু হিসেবে পেতে চাইছে, কারণ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে খুব ভালো ফল করবে। দেখুন, একদিকে ওই কূটনীতিক কি ট্রাম্প প্রশাসনের কূটনীতিক নাকি আগের পিটার হাসের শীর্ষ কূটনীতিক, যিনি কিনা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে ইউনূস সরকারকে আনতে কিংবা একটা জামাত ঘনিষ্ঠ বা জামায়াতের নেতৃত্বে সরকারকে ক্ষমতায় আনতে অস্থির হয়ে উঠেছিলেন বাইডেন প্রশাসনের নির্দেশনায়, সেটা যেমন একটা প্রশ্ন থেকেই যায়, তেমনি মনে রাখতে হবে যে ওই যে শরিয়া আইন জারি করে ফেলতে পারে জামায়াতে ইসলামী, এ খবর ছড়িয়ে দিয়ে জামায়াতে ইসলামী প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের আসলে যে কোন জায়গায় সবচেয়ে বড় উদ্বেগ সেটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশে আলোচ্য বিষয় হিসেবে সামনে আনতে চেয়েছে। কারণ আমি যেটা বরাবর বলে আসছিলাম, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চল, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, সেই অঞ্চলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এখানের সবচেয়ে বিশ্বস্ত পরামর্শক হচ্ছে ভারত, এবং এই দুই দেশই মূলত চীনের প্রভাব বলয় মুক্ত রাখতে এই অঞ্চলকে একত্রে কাজ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এখানে তার নিরাপত্তা স্বার্থ রক্ষায় কি করা উচিত সে প্রসঙ্গে ভারতের পরামর্শ মেনে চলাই তার সবচেয়ে বড় মঙ্গল। কোন দেশ আন্তর্জাতিক প্রেক্ষাপটে কোন বিশ্লেষক পর্যবেক্ষক কেউ বর্তমান প্রেক্ষাপটে বিশ্বাস করছেন না যে 12ই ফেব্রুয়ারির বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশে কোনো স্থিতিশীলতা এনে দেবে।
একটা বড় আশঙ্কার জায়গা যে বাংলাদেশে এর মাধ্যমে কি নির্বাচনী বিপ্লব ঘটিয়ে মানে ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা ইসলামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় কিনা। জামায়াতে ইসলামী নিজেকে এখন মধ্যপন্থী ইসলামী দল হিসেবে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সরাসরি এই পরিচয় তুলে ধরলেও আন্তর্জাতিক পক্ষগুলো, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত, কিছুতেই জামায়াতে ইসলামীকে একটা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে মনে করে না। দেখুন, জামায়াতের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ আছে। ট্রেসি অ্যান জ্যাকবসন গত জুলাইয়ে 2025-এর জুলাইয়ে গিয়ে কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দফতরে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ভোলাতে জামায়াতে ইসলামী তাদের 3 জন মহিলা নেত্রী সহ ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ওই সাক্ষাৎটিও বিশেষ ভালোভাবে শেষ হয়নি, কারণ ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তাদের তখন জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, সেটা বাংলাদেশের কালচার বিরোধী, ধর্মীয় অনুশাসন বিরোধী হলে তারা তার বিরোধিতা করতে বাধ্য হবেন এবং সেজন্যই এই মানবাধিকার কমিশনের ঢাকা অফিস খোলার তারা বিরোধিতা করছেন। এসব কথা বলায় আলোচনাটা খুব সৌজন্যমূলক পরিস্থিতিতে শেষ হতে পারে নাই। ট্রেসি অ্যান জ্যাকবসন বা মার্কিন দূতাবাস এরপরে আর কখনো জামায়াতে ইসলামীর সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক করেনি। একদম সম্প্রতি বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার তিনি অনলাইনে জামায়াতের আমিরের সঙ্গেও যেমন সাক্ষাৎ করেছেন, তেমনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। কিন্তু ট্রেসি অ্যান জ্যাকবসন আগস্টে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ফিরেছেন এবং তখনই কথা হয়ে এসেছিল যে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে। তারপর বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ফিরবেন কি ফিরবেন না সে বিষয়টি যুক্তরাষ্ট্র, ভারত আবারও বিবেচনা করে দেখবে। তবে পরে পরিস্থিতি পাল্টে যায়। বাংলাদেশে ওসমান হাদির মৃত্যু বা ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা জটিল হয়ে ওঠে, আর ওইদিকে খালেদা জিয়া মৃত্যুশয্যায়। এই অবস্থায় ভারত এবং যুক্তরাষ্ট্র তারেক রহমানের ওপর ভরসা করে একরকম তাকে দেশে ফিরিয়ে আনেন। সে কারণে ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসেই কোনো রাগঢাক না করে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে গেছেন এবং সেই সাক্ষাতের পর ইউএস এম্বাসি ঢাকা যে পোস্ট করেছে সেখানে তারা স্পষ্টত জানিয়েছে যে আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। এবং ইউএস এম্বাসি লিখছে, রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন বলছেন যে যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। এরপর কদিন বাদে তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, ইউনূস সেই সাক্ষাতের পর তার প্রেস অফিস থেকে সে সাক্ষাতে কি ঘটেছে সে সম্পর্কে যে বিবরণ বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন বাংলাদেশের সব ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটা মানদণ্ড স্থাপন করবে। ব্রেন ক্রিস্টেনসন এই সাক্ষাৎ শেষে, ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে যে পোস্ট দিয়েছে ইউএস এম্বাসি, সেখানে একেবারেই 12ই ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে কোনো উল্লেখ করে নাই। মানে ভাবুন, ইউনূস সাহেব বলছেন তারা এমন উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করবেন সে বিষয়েই আলাপ করেছেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। আর মার্কিন রাষ্ট্রদূত লিখছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করেছি। অর্থনীতি, নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা নিয়ে আমাদের একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার মানে 12ই ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে যা বলেছেন সেটা লেখার যোগ্য নয়। যে চাপ তারা প্রয়োগ করছেন সে চাপ তিনি না লিখে ডক্টর ইউনূসের একরকমের সম্মান বাঁচিয়েছেন। কারণ ব্রেন ক্রিস্টেনসন সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়ে ঢাকার ইএমকে সেন্টারে স্পষ্টতই বলেছেন যে আপনারা জানেন আমরা যুক্তরাষ্ট্র সকল রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখি। মানে যে কথা তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরেও ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে 20 বছর ধরে তার নিজেরই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে। আর যুক্তরাষ্ট্র যেহেতু নীতিগতভাবে যে ক্ষমতায় আছে তার সঙ্গেও সম্পর্ক রাখে, যে ক্ষমতায় নাই তার সঙ্গেও সম্পর্ক রাখে, কাজেই
যুক্তরাষ্ট্র সকল রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ রাখছে। সরাসরি বার্তা যে যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে দেখা যাচ্ছে শুধু তাদের সঙ্গে সম্পর্ক রাখছে তাই নয়, যারা ক্ষমতার বাইরে আছে আওয়ামী লীগের সঙ্গেও যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে। কারণ বারবারই বলেছি যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ভারতে ডেকে নিয়ে দোহায় নিয়ে গিয়ে যেমন ভাবে মার্কিন প্রতিনিধি এবং ভারতের প্রতিনিধিদের সঙ্গে বসিয়ে স্পষ্টত জানান দিয়েছেন যে কিছুতেই বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে না, আঞ্চলিক নিরাপত্তার জন্য ইতিবাচক কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে না যদি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয়। এবং এই ব্রেন ক্রিস্টেনসন ঢাকায় আসার আগেও খলিলুর রহমানকে আরেক দফা ওয়াশিংটনে নিয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক যে বিশেষ দূত প্রেসিডেন্ট ট্রাম্পের সার্জিও গোর, দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, এদের সঙ্গে খলিলুর রহমানের বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল এই বার্তাটা দিতে যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশের পক্ষপাতী, যেই বিষয়টি নিশ্চিত না হলে এদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয় না। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ব্রেন ক্রিস্টেনসেনের আরেকটা বড় অ্যাসাইনমেন্টের জায়গা হচ্ছে ইউনূস সরকারের এবং জামায়াতে ইসলামীর এবং বাংলাদেশ সামরিক বাহিনীর চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বন্ধ করার বিষয়টিও। জামায়াতে ইসলামী এখনো এ বিষয়ে উদ্বেগের কারণ হয়ে ওঠেনি বটে, কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে স্পষ্টতই চীন সরকারের যে ভীষণ মাখামাখি 2024-এর 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে, প্রায় প্রতি মাসেই চীনা রাষ্ট্রদূতের কয়েকবার করে জামায়াতে ইসলামীর অফিসে যাওয়া, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কি কি প্রকল্প তারা একসঙ্গে করবেন এসব বিষয়ে আলাপ, আর ইউনূস সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতা, সামরিক বাহিনীর ঘনিষ্ঠতা এবং তার প্রেক্ষিতে চীনের অস্ত্র কেনার যে ঢল শুরু হয়েছে বাংলাদেশে, যার পেছনে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেটাও মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত পছন্দ করছে না। কারণ ট্রাম্প প্রশাসন ব্রেন ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পাঠিয়েছেন চীনের সঙ্গে বাংলাদেশ অতিরিক্ত ঘনিষ্ঠতার যে চর্চা শুরু হয়েছে সেটাও সরাসরি বন্ধ করতে। ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় এসে সে কথা আবারও মনে করিয়েছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাতেও, যে সামরিক বাহিনী এবং সরকারকে তিনি সাবধান করতে চান যে চীনের সঙ্গে সামরিক কৌশল সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক অস্ত্রশস্ত্র কেনার ব্যাপারটা শুধু শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কটাকে ঝুঁকিপূর্ণ করবে এবং এই বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলবে। এই সব মিলিয়ে জামায়াতে ইসলামী কিছুতেই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ কিংবা ট্রাম্প প্রশাসনের নীতিগত পছন্দ হতে পারে না। আর ভারত যখন চীন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরামর্শক এবং আশ্রয় এই অঞ্চলে, তখন ভারতকে খেপিয়ে বাংলাদেশে যে জামায়াতে ইসলামীর সরকার আনতে কোনোভাবেই উৎসাহিত করবে না মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা বুঝতে আসলে বিরাট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হবার বোধহয় প্রয়োজন নাই। জামায়াতে ইসলামীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দেখা সাক্ষাৎ করবার কোনো সময় না বের করতে পারাটা এরই সবচেয়ে বড় প্রমাণ। দেখুন, জাতীয় নাগরিক পার্টি কিন্তু মার্কিন দূতাবাসে গিয়ে প্রায়ই সাক্ষাতের সুযোগ পেত। যে মাত্র জামায়াতের সঙ্গে জোট করেছে দলটি, এরপর মার্কিন দূতাবাসে ডেকে নিয়ে মাঝারি সারির কিছু কর্মকর্তা কি কারণে তাদের এই জোট করতে হলো তা নিয়ে ধমকে দিয়েছে বটে, কিন্তু এরপর আর জাতীয় নাগরিক পার্টিও মার্কিন দূতাবাসের কোনো পর্যায়ের কোনো কর্মকর্তার সাক্ষাৎ পান নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ইঙ্গিতটা তাই স্পষ্ট। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ইঙ্গিত স্পষ্টভাবেই ইউনূস সরকারকে দিতে পরামর্শ দিয়েছে, অনুরোধ করেছে।